যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত কেমন প্রস্তুতি নেওয়া উচিত সে বিষয়ে একটা ডিটেল রোডম্যাপ আমি নিয়ে এসেছি। এই ডিটেল রোডম্যাপটা যদি তোমরা ফলো করো, মানে এইভাবে যদি তোমরা পড়াশোনাটা এখন থেকে শুরু করো, তোমরা টেস্ট পরীক্ষাতে তো অত্যন্ত ভালো রেজাল্ট করবেই। 2026-এর যে মাধ্যমিক, যেটা তোমাদের আলটিমেট গোল, সেই যাত্রাপথেও তোমরা অনেকটা এগিয়ে যাবে এবং 2026-এর মাধ্যমিকেও তোমরা অত্যন্ত ভালো রেজাল্ট করবে। এই ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি তোমাদেরকে ফলো করতে হবে সেটা একটু বলবো। আমি তোমাদেরকে এর আগে একটা রোডম্যাপ দিয়েছিলাম যে কীভাবে তোমাদের 2026-এর মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সেই রোডম্যাপেরই কন্টিনিউয়েশন এটা, এবং এর পরেও মানে এটা টেস্ট পর্যন্ত তোমাদের কেমন রুটিনটা ফলো করা উচিত সে বিষয় পর্যন্ত বলবো। এরপরেও আমি আর একটা এরকম রোডম্যাপ দেবো যেটা টেস্ট পরীক্ষার পরে দেবো, এবং তোমরা বলবে যে স্যার কেন একই সঙ্গে দিয়ে দিচ্ছে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা, টেস্ট পরীক্ষা মাধ্যমিকের সেটা একরকম, এবং যখন তোমরা ফাইনাল পরীক্ষা দেবে তার প্রিপারেশনটা একটু অন্যরকম হবে, কারণ সেটা তো বোর্ডের পরীক্ষা। তার প্রিপারেশনটা এই রুটিনটাকে ফলো করলে এই রুটিনটাই থাকবে, কিন্তু এই রুটিনটার সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল অল্টারেশন হবে, কারণ সেটা জীবনের সবথেকে প্রথমবারের বড় পরীক্ষা, সেখানে আরেকটু বেশি সতর্ক হতে হবে। কাজেই এখনও তোমাদেরকে রিল্যাক্সড ওয়েতে পড়াশুনো করারই সময় দেওয়া হচ্ছে। টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত রিল্যাক্সড ওয়েতেই পড়াশুনো করো, এবং তারপরে টেস্ট পরীক্ষার পরে আমি একটা মাধ্যমিক ফেস করার জন্য ঠিক কী রুটিন তোমাদেরকে ফলো করতে হবে, যে রুটিন ফলো করলে তোমরা 95 অ্যাবাভ মানে সেই পার্সেন্টেজ পাবে, সেরকম একটা রুটিন আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের জীবনে এরপরে হামেশাই পরীক্ষা আসবে, পরীক্ষাটা জীবনের একটা অংশই হয়ে যাবে। প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতি অন্যটার থেকে একটু আলাদা হয়। পরীক্ষার কিছুই না, তোমার ভেতরের যে পোটেন্সিয়ালিটি আছে সেটার পূর্ণ সদ্ব্যবহার করা, এবং সেই সদ্ব্যবহারটা ধাপে ধাপেই করতে হয়। যখন কোনো স্টুডেন্টের আসল পোটেন্সিয়ালিটিটা দেখাবার সময় হয়, তুমি যদি সেই পোটেন্সিয়ালিটি প্রথমেই একদম পরিপূর্ণ ব্যবহার করে নাও, কাজ দরকারের সময় সেই পোটেন্সিয়ালিটি আর ব্যবহার করতে পারবে না, তোমার তখন সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। এই জন্য নিয়ম হচ্ছে ধাপে ধাপে নিজেদেরকে পিকে নিয়ে যেতে হয়। কাজেই নিজেকে আগে তৈরি করো। এই যে রোডম্যাপটা তোমাদেরকে দেব, এই রোডম্যাপটা সেই পথটা অতিক্রম করার জন্য তোমার তৈরি হওয়ার প্রস্তুতি, এবং টেস্টের পরে তখন তোমার ডেস্টিনেশন আমরা জানি যে 2026 মাধ্যমিক, তখন তোমাদেরকে এক্স্যাক্টলি কি ফলো করতে হবে সেটা তখন বলবো। ওকে, চলো দেখে নিই 2026-এর মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা, যেটা তোমাদের নভেম্বর মাসে হবে, সেই টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের প্রস্তুতি কি হবে। আজকে আমি যখন ভিডিও করছি, আজকে হচ্ছে 27শে জুলাই, আমি গোটা জুলাই মাসটা মানে শেষ হয়ে গেল, আর 3-4টে দিন আছে, ওটাকে আর ধরছি না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মোটামুটি সেকেন্ড উইক থেকেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বরের হাফ, মোটামুটি তোমরা ধরে রাখো 100টা দিন তোমরা পাবে। 100 দিন এই রুটিনটাকে ফলো করো, তোমাদের টেস্ট পরীক্ষায় অসাধারণ রেজাল্ট হবে, এবং 2026-এর মাধ্যমিকেরও 80% to 85% তোমাদের এর মধ্যেই কভার হয়ে যাবে। ঠিক আছে, যাতে শেষের 2-3 মাস আমরা রিভিশন দিয়ে নিজেদেরকে একদম 100% তৈরি করে নিতে পারি মাধ্যমিককে ফেস করার জন্য। এক্স্যাক্টলি তোমাদের আগে যে রোডম্যাপটা আমি দিয়েছিলাম, এই রোডম্যাপটাও সেরকমই, খুব আহামরি কিছু পরিবর্তনে, আমি আহামরি পরিবর্তনে খুব একটা বিশ্বাস করি না। একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করলেই সাকসেস পাওয়াটা অনেক সোজা হয়। একটা জিনিস জেনে রাখবে, হ্যাবিট কিন্তু সাকসেসের একটা বড় শর্ত। তুমি যদি একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করো, তুমি যদি একটা হ্যাবিটকে নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তুমি যদি একটা এনভায়রনমেন্ট নিজের জন্য ক্রিয়েট করতে পারো, তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য, তোমার জীবনে সাকসেস আসতে বাধ্য। মানে সাকসেসের পেছনে তোমায় ছুটতে হবে না, সাকসেস তোমার পেছনে ছুটবে। প্রত্যেকটি বড় মানুষের একটা নির্দিষ্ট রোড ম্যাপ থাকে, তারা জীবনে কিভাবে এগোবে একটা পথ নির্দেশিকা তারা নিজেরাই নিজেদের মধ্যে সেট করে নেয়। তোমরাও আর কিছুদিন পর থেকে নিজেরাই সেটা করে নিতে পারবে। ঠিক আছে, মানে মাধ্যমিকের পরেই তোমরা দেখবে জীবন সংগ্রাম শুরু হয়ে যাচ্ছে এবং তোমরা নিজেদেরকে তৈরি করে নিতে পারছো। যাই হোক, চলো দেখে নিই। সকাল 6টায় ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠবে সকাল 6টায়। রাত্রিবেলায় বেশি রাত জেগে পড়ো না। এই 100টা দিন বা তারপরে আরও যে 2 মাস
বেশি রাত জেগে পড়ার অভ্যাসটা বন্ধ করো। আমি নিজে রাত জেগে পড়তাম, ঠিক আছে, কিন্তু রাত জেগে পড়ে যেটা হয় কি সকালবেলাতে প্রচুর সময় নষ্ট হয়। কারণ একটা রাতের যে ক্লান্তি, মানে রাত জাগার যে ক্লান্তি, রাত জাগা মানে কি ধরো ওই 2টো 2:30, এই যে রাত জাগার ক্লান্তি সেটা গোটা সকালটাতে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব তৈরি করে। তার ফলে ব্রেন ঠিকমতো মানে কর্মঠ হয়ে ওঠার সুযোগ পায় না। মানে তোমার একটা খুব ক্রিম টাইম নষ্ট হয়ে যায়। রাতে তুমি 2 ঘন্টা পড়লে, 2 ঘন্টা তুমি রাতে বেশি পড়লে, এদিকে সকালবেলায় দেখা গেল 5 ঘন্টা তোমার সলিড যে সময় তোমার ব্রেনের একদম ব্রেন খুব অ্যাক্টিভ থাকে, যেখানে ব্রেনের রিসেপশান পাওয়ারটা অনেক বেশি, ক্যাচ করার ক্ষমতাটা অনেক বেশি, সেই ভাইটাল সময়টা তোমার নষ্ট হয়ে যায়। এই জন্য আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এটা অনেক আগে থেকেই আছে। আমি আমার নিজের জীবনে সেটা মানিনি, কিন্তু পরে আমি রিয়েলাইজ করেছি যে যদি একটু আগে শুয়ে পড়তাম, একটু সকালবেলায় উঠতাম, আমি রাত্রি 1:30-2টো পর্যন্ত পড়তাম, এদিকে সকালবেলায় উঠতাম সকাল 9টায়, নিয়ে আমার লাভটা কি? কাজেই ঘুমের সময়টা মানে যখন রাত্রিবেলাটা সেটা শোয়ার সময়, সেটাকে শোয়ার জন্যই রাখো। এবং এই পরীক্ষার আগে মানে খুব নিখুঁত ঘুম বা সলিড স্লিপ বা সাউন্ড স্লিপ আমাদের দরকার। যত তুমি ব্রেনকে কাজ করার পরে নির্দিষ্ট সময় ব্রেনকে খাবার দিতে হয়, ব্রেনকে রেস্ট দিতে হয়, তবেই ব্রেন আবার নতুন করে অ্যাক্টিভ হয়, তবেই ব্রেন আবার নতুন জিনিসপত্র নিতে পারে। এই জন্য খুব ভালো ঘুম, পরীক্ষার আগে এমনিতে ঘুম পায়, তার কারণ কি তখন ব্রেনের বেশি কাজ হয়, ব্রেন রেস্ট চাই বলেই তোমার ঘুম পায়। যাই হোক, সেই ঘুমের কথা বলছি না। একটা নির্দিষ্ট সময়ে তুমি যদি ঘুমো এবং একটা নির্দিষ্ট সময় যদি ওঠো, ঘুমটা যদি মোটামুটি ওই 11:30টার মধ্যে শুয়ে পড়তে পারো, বেশি রাত জাগার দরকার নেই, 11:30 মানে 11টা থেকে হলেই সব থেকে ভালো। যাই হোক, 11:30 পর্যন্ত হলেও চলবে। এবং তাহলে তুমি মোটামুটি দেখবে ওই 6টা পর্যন্ত, মানে 6.5 ঘন্টা তুমি ঘুমোতে পারছো, ধরলাম 6 ঘন্টা, 6 ঘন্টা এনাফ। 6 ঘন্টা ঘুম একটা মানুষের ব্রেনকে অ্যাক্টিভ করার জন্য এনাফ। সেই ঘুমটা কিন্তু দিও। ওকে, দুপুরবেলায় একটা যদি আধ ঘন্টার চোখটা বন্ধ করে রেস্ট নিতে পারো, সেখানেও কিন্তু ব্রেন অনেকটা নিজের যে ক্ষত, মানে ব্রেনকে অ্যাক্টিভ করলে ব্রেন তো অনেক কিছুই হারায়, সেটা কিন্তু রিভাইভ হয়ে যায়। দুপুরবেলাতেও আমার এই রুটিনে নেই, কিন্তু কেউ যদি দুপুরবেলাতে আধ ঘন্টা ন্যাপ বলে, একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নাও, একটুখানি রেস্ট নাও, চোখটাকে একটু রেস্ট দাও, ভালো। চলো এবার দেখে নিই 6টার সময় ঘুম থেকে উঠবে, ঠিক আছে? 6টা থেকে 7টা পর্যন্ত এই সময়টায় কি করবে? 6টা থেকে 7টা পর্যন্ত এই সময়টায় ঘুম থেকে উঠে ব্রাশ করো। এবং সবথেকে ভালো হচ্ছে এই সময়টায় একটু যদি খালি পায়ে হয় ছাদেতে অথবা বাড়ির সামনে যে ঘাস রয়েছে তাতে একটু হাঁটতে পারো। 6টা থেকে 7টা তুমি মানে উঠলে, তারপরে ব্রাশ করছো, ওই ব্রাশ করতে করতেই মিনিট 10-15 ফাঁকা যে কোনো জায়গাতে একটু হেঁটে নাও, এবং সেটা খালি পায়ে হাঁটলে বেশি ভালো, ঠিক আছে? ঘাসের উপরে হাঁটলে আরও বেশি ভালো। এবং তারপরে তুমি ব্রাশ করে একটু টিফিন, যে কোনো একটা মিনিমাম টিফিন, চা বিস্কুট হলেও চলবে। অনেকে আবার চা খেতে চায় না, তবে চা ঘুম থেকে ওঠার পরে একটু চা খেলে ঘুমের যে তন্দ্রাটা তখন শরীরে থাকে সেটা কেটে যায়। যাই হোক, চা বিস্কুট জাতীয় কিছু খুব লাইট টিফিন করো। তারপরে বাথরুম চলে যেও, বাথরুম থেকে কিন্তু বেরিয়ে এসে 7টা থেকে পড়তে বসো, এটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে? আগের বারে 45 মিনিটের একটা ক্লাস রেখেছি, এবার 1 ঘন্টা করে, মানে ধীরে ধীরে তোমার পাওয়ারটাকে এবার বাড়াও। এই 1 ঘন্টার পরে 15 মিনিট করে গ্যাপ নেবে। 7টা থেকে 8টা পছন্দের সাবজেক্ট, যে কোনো পছন্দের সাবজেক্ট, আগে যা ছিল এটা এখনও তাই রয়েছে, খালি অঙ্ক করো না। অঙ্ক পছন্দের হলেও প্রথমেই অঙ্ক দিয়ে শুরু করো না, কারণ অঙ্কের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমটাতেই অঙ্কটা করো। ফিজিক্সের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমটাতেই ফিজিক্সটা করো। এইখানেতে এই এক্সেপ্ট ম্যাথ দিয়েছি, এটা এক্সেপ্ট ম্যাথ শুধু না, এটা এক্সেপ্ট ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স, এই দুটোকেই বাদ দিও, ঠিক আছে? অন্য যা পছন্দের সেটা পড়ো। এবার বলবে যে স্যার ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স কেন বাদ দিলে? সকালবেলা যখন ঘুম থেকে উঠে প্রথম পড়া শুরু করো, তখন ব্রেনের রিসেপটিভ পাওয়ারটা তুলনামূলকভাবে কম থাকে, ব্রেন ক্যাচ একটু কম করে। সেই সময় নিয়ম হচ্ছে একটা যেটা তুমি ভালো পারো, মানে তোমার কাছে যেটা হালকা সাবজেক্ট, সেই হালকা সাবজেক্ট দিয়ে পড়াটা শুরু করো, যাতে বাকি দিনটা খুব ফ্রেশ তুমি চালাতে পারো। প্রথমেই যদি একটা সাবজেক্ট যেটা
অসুবিধাজনক সেটা দিয়ে শুরু করো, তাহলে সারাদিন সেই এফেক্টটা পড়ে, সেই এফেক্টটা ভালো। ম্যাথে যে ভালো বা ফিজিক্যাল সায়েন্সে যে ভালো, সে আবার বলবে যে স্যার তাহলে আমাদের তো ওটা পছন্দের, আমরা কেন করছি না। ফিজিক্যাল সায়েন্স সবসময় দিনের মানে এরপরেই দেবে, এরপরে ফিজিক্যাল সায়েন্সের নির্দিষ্ট টাইম আছে। কেন? তার কারণ যখন এই প্রথম একটা সাবজেক্ট পড়ে নিচ্ছ তখন ব্রেনটা ধীরে ধীরে স্টেবিলাইজ হচ্ছে, তার যে মানে সকালবেলার যে জড়তা সেটা কেটে ব্রেনটা তখন সব থেকে ভালো, তার অ্যাক্টিভনেসটা এর পরের স্লটটাতেই সব থেকে বেশি হয়, এবং সেই সময়টায় ফিজিক্যাল সায়েন্সটা পড়া উচিত। তার কারণ ফিজিক্যাল সায়েন্স যার যতই পছন্দ হোক, সব থেকে বেশি স্টুডেন্টদের অসুবিধা ধরায়, মানে মাধ্যমিক লেভেলের স্টুডেন্টরা সব থেকে ঝামেলায় জড়ায় এই ফিজিক্যাল সায়েন্স নিয়ে। খুব মুষ্টিমেয় ছেলে মেয়েদের ফিজিক্যাল সায়েন্স খুব পছন্দের, বেশিরভাগই ফিজিক্যাল সায়েন্স দেখলে ভয় পায়। কাজে ফিজিক্যাল সায়েন্সটাকে সব থেকে ভাইটাল, এইটা হচ্ছে সব থেকে ভাইটাল টাইম, সেই টাইমটাতে ফিজিক্যাল সায়েন্স রেখেছি। দেখো আমি আমার ইংরেজিও কিন্তু রাখিনি, কিন্তু ফিজিক্যাল সায়েন্সটা রেখেছি, কারণ এটাই ফিজিক্যাল সায়েন্স পড়ার সব থেকে ভালো সময়। অঙ্কের দুপুরবেলাতে অঙ্ক করতে হয়, তার কারণ কি, অঙ্ক সেই সময়টাও দেখবে খাবার পাওয়ার পরে ব্রেনটা আবার একটু ফ্রেশ হয়ে যাবে, সেই সময় অঙ্কটা করতে হয়। তারপরেও আরেকটা ব্যাপার আছে, অঙ্ক করার সময় একটু নয়েজ থাকলে, এইবার একটু নয়েজ থাকলে, একটু সাউন্ড থাকলে, মানে যাতে তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়, সেরকম সিচুয়েশান থাকাটা দরকার। কারণ এবার ধীরে ধীরে তোমাকে পরীক্ষার জন্য তৈরি হতে হবে। এবার একটু সাউন্ডের মাঝখানে, একটু নয়েজের মাঝখানে, যেখানে যেখানে তোমার ডিস্টার্ব তোমাকে করতে পারে যেসব জিনিসপত্র, তাদের মাঝখানে অঙ্ক করতে হবে, তাদের মাঝখানে পরীক্ষা দিতে হবে। যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, সে যে যত ভালো স্টুডেন্টই হও, দেখবে তখন একটা অযথা চাপ তৈরি হয়। সেই চাপটাকে কাটাবার জন্য তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল সারাউন্ডিং তৈরি করতে হবে। কীরকম প্র্যাকটিক্যাল সারাউন্ডিং? যেন তোমরা একটা যুদ্ধে যাচ্ছ, তুমি সে একটা ডেমো ওয়ার আগেই করে নাও, যে একটু সাউন্ড চালিয়ে দেবে, একটুখানি গান চালিয়ে দেবে, গান মানে একটুখানি রিদমিক সং, যেগুলো তোমার মনকে ডিস্টার্ব করবে, সেরকম জায়গাতে এরপরে অঙ্ক এবং পরীক্ষাগুলো নেবে। আমি সেটা দেখিয়ে দিচ্ছি, মানে বলে দিচ্ছি। যাই হোক, 7টা থেকে 8টা পছন্দের সাবজেক্ট পড়লে, সাধারণত বাংলা, ইতিহাস, এই ধরনের কোনো সাবজেক্টই পড়ো, পছন্দটাকে ওরকমভাবেই রেখো, তাতে সুবিধা হবে। আমি সেই হিসেবে বাংলা অথবা ইতিহাস এই দুটোকেই রেখেছি, সেই হিসেবে আমি পুরো সেটটাকে ফ্রেম করেছি, ঠিক আছে। 8টা 15 মানে 15 মিনিটের গ্যাপ, 8টা 15 থেকে 9টা 15 ফিজিক্যাল সায়েন্স, 8টা 15 থেকে 9টা 15 ফিজিক্যাল সায়েন্স পড়বে। 9:30 থেকে 10:30 ইংরাজি, 9:30 থেকে 10:30 ইংরাজি। এবং এই ইংরাজি যখন পড়বে, এই ইংরাজি আধ ঘন্টা পড়া, আধ ঘন্টা লেখা, ঠিক আছে। এখানেতে 30 মিনিটস প্লাস 30 মিনিটস, আধ ঘন্টা পড়া, আধ ঘন্টা লেখা। আমি অন্য সাবজেক্টগুলোর যেহেতু টিচার নই, আমি তাদের ডিস্ট্রিবিউশন করতে পারবো না, কিন্তু ইংরাজিটা আমি জানি, আধ ঘন্টা পড়ো, আধ ঘন্টা লেখো। দরকার হলে 20 মিনিট পড়ো, 40 মিনিট লেখো, যা খুশি প্র্যাকটিস করো, ঠিক আছে। এরপরে 10:30 থেকে 11:30 পর্যন্ত এই সময়ে তোমরা একটু জলখাবার খেতে পারো, একটুখানি ঘোরাফেরা করতে পারো, একটুখানি পেপার পড়তে পারো, একটু দরকার হলে গল্পের বই পড়তে পারো, নিজেকে রিল্যাক্স করো। ব্রেন যতটা নিয়েছে, এবার ব্রেনকে একটুখানি রেস্ট দাও। 1 ঘন্টা সেই সময় পড়ার দরকার নেই, ইনফ্যাক্ট সেই সময় পড়া হয়ও না। ওই সময় মন একটুখানি লাফালাফি করে, ঠিক আছে। তাই ওই 10:30 থেকে 11:30 পড়ার দরকার নেই, কিন্তু 11:30 থেকে 12টা এই আধ ঘন্টা সময় পড়ো। ওটা এই আধ ঘন্টা সময় লাইফ সায়েন্সে দাও। লাইফ সায়েন্সটা অন্যান্য সায়েন্সের থেকে হালকা, চট করে হয়েও যায়, পড়তেও ভালো লাগে। লাইফ সায়েন্সের জন্য এই আধ ঘন্টা রাখো। স্যার সব সাবজেক্টে 1 ঘন্টা দিচ্ছেন, এটা আধ ঘন্টা দিচ্ছেন কেন? তার কারণ এটা আধ ঘন্টাতে হয়ে যাবে। দরকার হলে এখানে তুমি 10 মিনিট বাড়িয়ে নিতে পারো। যাদের খুব লাইফ সায়েন্স কঠিন লাগে তাদের কথা আলাদা, নইলে ইন জেনারেল লাইফ সায়েন্স মোটামুটি তো তোমরা তৈরি হয়েছো। এরপরে আবার ফাইনাল রোড ম্যাপ দেবো, তখন এই সিকোয়েন্সগুলো চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এখন লাইফ সায়েন্স আধ ঘন্টা করে প্রতিদিন দিচ্ছ তো হয়ে যাবে, ঠিক আছে। 11:30 থেকে 12টা পর্যন্ত লাইফ সায়েন্স। এরপরে 12টা থেকে 2টো পর্যন্ত তোমার নিজস্ব সময়। সেই সময় স্নান করবে, খাবে, দরকার হলে পাওয়ার ন্যাপ নেবে, রেস্ট নেবে, পেপার পড়ো, গল্পের বই পড়ো, মোবাইল ঘাঁটো, কোনো কিছুতে অসুবিধা নেই। কারণ এই 2 ঘন্টা তুমি নিজের বডিকে, নিজের সোলকে এবং নিজের ব্রেনকে একদম রেস্ট দেবে।
যা পরিশ্রম করার করা হয়ে গেছে, এবারে এই 2 ঘন্টা তোমার রেস্ট প্রাপ্য, ব্রেনের রেস্ট প্রাপ্য, তবেই তো ব্রেন আবার ফার্দার অ্যাক্টিভ হবে। সারাক্ষণ পড়লেই খুব ভালো রেজাল্ট হয় না, পড়াটাকে খুব সায়েন্টিফিক ওয়েতে পড়তে হয়, খুব টেকনিক্যাল ওয়েতে পড়তে হয়, তবেই ভালো রেজাল্ট হয়। সেই জন্য এরপরে পাক্কা 2 ঘন্টা রেস্ট দাও, কোনো অসুবিধা নেই। কারণ 2টোর পরে তখন থেকে তোমার আবার পড়া শুরু হচ্ছে, ঠিক আছে? এটা খেয়াল রেখো যে রেস্ট প্রত্যেকের জীবনেই দরকার। যাই হোক, 2টো থেকে 3:45, এখানে 1 ঘন্টা 45 মিনিট সময় দিয়েছি, মানে মাঝখানে একটা 15 মিনিটের গ্যাপ আছে। অরিজিনালি 45 মিনিট 1.5 ঘন্টা, মাঝে একটা 15 মিনিটের গ্যাপ আছে। এই সময় 2টো এক্সাম নিজে প্রশ্ন তৈরি করে নেবে, 30 নম্বরের এক্সাম নেবে। প্রতিদিন 2টো করে অল্টারনেটভাবে, মানে প্রত্যেক দিন বিভিন্ন রকম সাবজেক্ট 2টো করে পরীক্ষা নেবে। 30 নম্বরের পরীক্ষা হবে, 45 মিনিট পরীক্ষা হবে, মাঝখানে 15 মিনিটের গ্যাপ থাকবে। সেই হিসাবে 1 ঘন্টা 45 মিনিট সময় দেওয়া আছে। এবং এই পরীক্ষাটা বড় প্রশ্নের উপর নেবে। বড় প্রশ্নের ধরো 5টা প্রশ্ন 6 নম্বর করে, বা 6টা প্রশ্ন 5 নম্বর করে তুমি সেট করলে, নিজেই সেট করে রাখলে যে এইগুলো তুমি করবে। তার পরীক্ষা 45 মিনিটের মধ্যে ওই 6টা প্রশ্ন বা 5টা প্রশ্ন তুমি উত্তর করবে, এবং একটা সময় তোমাকে ওর মাঝখানেই বের করতে হবে। সেই উত্তরগুলোকে চেকও করে নিতে হবে যে তুমি ঠিক পথে এগোচ্ছ কিনা। এই পরীক্ষাটা যদি না নাও, এরপর থেকে তোমরা কিন্তু অসুবিধায় পড়বে, এবং রেগুলার কেউ তোমাকে পরীক্ষা প্রশ্ন বাড়িয়ে দেবে না, পরীক্ষা নেবেও না। আর আমরা কী করে জানবো কোনগুলো পড়বে জানার দরকার নেই। প্রতিদিন এক একটা টপিক থেকে 4-5টা করে প্রশ্ন সেট করো এক একটা সাবজেক্টের, এবং সেগুলোকে লেখো। এবং এখানে বড় প্রশ্নের উত্তরই লিখবে, ছোট প্রশ্ন না। শর্ট প্রশ্নের আলাদা টাইম দেওয়া আছে, এখানে বড় প্রশ্নের উত্তর লেখা তৈরি করবে, ঠিক আছে? যে এখানে 2 এক্সামস অফ 30 মার্কস, 45 মিনিট করে সময়, একদম ঘড়ি ধরে, কিন্তু টাইম যেন এদিক ওদিক না হয়। 45 মিনিট 30 নম্বর বড় প্রশ্নের উত্তর করবে একটা, তারপর 15 মিনিটের গ্যাপ নেবে, তারপর আবার 45 মিনিটের আরেকটা পরীক্ষা। তোমাকে এই সময়টা নিতে হবে 2টো থেকে 3:45-এর মধ্যে, ওকে? তারপরে 3:45-এর পরে 15 মিনিট আবার রেস্ট। 4টে থেকে 5:15 এইটা হবে তোমার এখন ম্যাথের সময়। 4টে থেকে 5:15, 4টে থেকে 5:15 এই কারণে বললাম, অনেকে দেখা যাবে 4টে না শুরু করে 4:15 শুরু করছে। যাই হোক, এখানে 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট ম্যাথে সময় দেবে, এবং এইটাকেই ম্যাথের এখন একটা ফিক্সড টাইম করে রাখবে। যাই হোক, আর একটা জিনিস বলে রাখার, এই 2টো থেকে 3:45 যখন এক্সাম নেবে সেই সময়, এবং পরবর্তী ক্ষেত্রে 4টে থেকে 5:15 এই সময় অঙ্ক করবে, সেই সময় পাশে কোনো গান বাজনা চললে ভালো। যদি তোমরা ওই মিউজিক চালানো অবস্থাতে এই পরীক্ষাগুলো নিতে পারো বা দিতে পারো, তোমরা দেখবে তোমাদের পরীক্ষা, আসল পরীক্ষার সময় খুব ভালো হবে। মিউজিক যেমন মনকে খুব রিল্যাক্স করে, আবার কিছু মিউজিক সেটা মনকে একটু ডাইভার্টও করে, একটু চঞ্চল করে, মানে মিউজিকেতেই কানটা চলে যায়। কাজেই সেরকম একটা সিচুয়েশানে তোমার মন কতটা যা রপ্ত করেছো, কতটা প্রডিউস করতে পারছে, সেটাও কিন্তু টেস্ট করে নিতে হবে। পরীক্ষাতে যেটা হয়, পরীক্ষা হলেতে একটা উত্তেজনা সবসময় কাজ করে। যারা প্রথম পরীক্ষা দিচ্ছে একটা মেন্টাল টেনশনের মধ্যে ভুগে, সব জানার পরেও একটা টেনশন সবসময় পরীক্ষার মধ্যে থাকে। পরীক্ষার ব্যবস্থাতেই একটা টেনশনের ব্যাপার থাকে, কারণ নিজেকে প্রমাণ করা সেটা একটা ক্ষেত্র। একটু এদিক ওদিক হয়ে গেলেই নম্বর বাদ চলে যাবে, একটা টেনশন কাজ করেই, সবার মধ্যেই করে। সেই যে টেনশনের সিচুয়েশানটা রিয়েল লাইফে ক্রিয়েট করার জন্য চেষ্টা করো এই সময় মিউজিক চালিয়ে তার মাঝে এই প্রশ্নের উত্তরগুলো দিতে। তোমার কান সেই মিউজিকের দিকে চলে যেতে চাইবে, সেই কানটাকে ধরে নিয়ে এসে মনটাকে আবার এক জায়গায় বসিয়ে উত্তর লেখা। যদি তুমি এটা প্র্যাকটিস করতে পারো, তোমার পরীক্ষা হলেতে দেখবে টেনশানটা থাকবে। এবং এই অঙ্কের মধ্যে 8 ঘন্টা যেমন পাটিগণিত বীজগণিত করছো, তেমনি এই বাকি 8 ঘন্টার জ্যামিতি এগুলোও দেখো। মানে সমস্ত কিছুই কিন্তু এই 1 ঘন্টার মধ্যে দেখো। প্রত্যেক দিনই প্রত্যেকটা বিষয়ই 2-3টে করে হলেও করো, ঠিক আছে? 5:15 থেকে 7টা আবার তোমাদের আনন্দ করার সময়। এবার ব্রেন প্রচুর দিয়ে দিয়েছে, আবার ব্রেনকে এনার্জি নিতে দাও। 5:15 থেকে 7টা পর্যন্ত কিছু টিফিন করো, খেলো, বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করো, ঘরের লোকজনের সঙ্গে গল্প করো, দরকার হলে গল্পের বই পড়ো, যার যেটাই ভালো লাগে সে সেটা করো। সবথেকে ভালো হয় এই সময় যদি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু ব্যায়াম বা কিছু খেলাধুলার মধ্যে থাকতে পারো। মানে
এই সময় খেলাধুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এতক্ষণ শরীর এবং মন প্রচুর চাপ নিয়েছে, এবার সেটাকে বাইরে বের করতে হবে। সেটার জন্য খেলাধুলো সবথেকে ভালো উপকরণ, এবং খেলাধুলো করার পরে দেখবে তোমার আবার একটা নতুন উদ্যম চলে আসবে। এই জন্য এই সময়টা যদি কোনো খেলাধুলোর মধ্যে থাকতে পারো সব থেকে ভালো। যারা যারা খেলাধুলো করো না, আমি চাইবো সবাই খেলাধুলো করো। খেলাধুলো না করলেও মানে মিনিমাম খেলাধুলোর মধ্যে হাঁটা চলাটাও চলে, সেটাও করতে পারো। কথা 5টা 15 থেকে 7টা, এই 1 ঘন্টা 45 মিনিট যেমন ইচ্ছা তেমন কাটাও, ঠিক আছে? টিভি দেখো, ব্রেনটাকে রিল্যাক্স করো, টিভি দেখো, মোবাইলে কথা বলো, গল্প করো, আড্ডা মারো, সবের দরকার আছে, প্রত্যেকটা জিনিসের দরকার আছে। আমি কখনোই বলবো না যেগুলো করো না, খালি পড়ো। খালি পড়লে হয় না, পড়াটাকে খুব সিস্টেমেটিক ওয়েতে, খুব সায়েন্টিফিক ওয়েতে পড়তে হয়, তবেই ভালো রেজাল্ট হয়। এবং এই সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনার মাঝখানে খেলাধুলো, বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা, তাতে অনেকটা টেনশন রিলিফ হয়, বাবা মার সঙ্গে কথা বলা, ঘরের লোকজনের সঙ্গে কথা বলা, এগুলো খুব ভাইটাল অ্যাক্ট প্লে করে, ঠিক আছে? জীবনে তারাই সফল যারা এই সমস্ত জিনিসের মধ্যে নিজেকে রাখতে পারে। সব কিছু থেকে সরিয়ে নিয়ে খালি পড়াশোনার মধ্যে থাকলে তুমি বুকিশ হবে, কিন্তু তোমার বাস্তব অভিজ্ঞতা হবে না, আর বাস্তব অভিজ্ঞতা ছাড়া পরীক্ষাতে ভালো রেজাল্ট হয় না, ঠিক আছে? এক্সেপশান থাকে, আমি ইন জেনারেল বলছি, তোমরা খেলাধুলোটাকে রেখো, গল্প রেখো, আড্ডা রেখো, বন্ধুবান্ধবের সঙ্গে কথাবার্তা রেখো, তারপরেও যেমন বলছি এরকমভাবে রুটিনটা ফলো করো, অসাধারণ ভালো রেজাল্ট হতে বাধ্য। আমি দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত, আমি তো দেখছি, বলছি খুব ভালো রেজাল্ট হবে, এরকমভাবেই তোমরা পড়ো, ওকে? এরপরে 7টার সময় কিন্তু তোমরা আবার পড়তে বসে যাও, জলখাবার খেয়ে 7টায় পড়তে বসে যাও। 7টা থেকে 8টা এই 1 ঘন্টা জিওগ্রাফি পড়ো। 7টা থেকে 8টা এই 1 ঘন্টা জিওগ্রাফি পড়ো, কারণ প্রথম 15 মিনিট তোমার মনকে বসাতে সময় লাগবে, তারপরে 45 মিনিট সলিড জিওগ্রাফিটা পড়বে। জিওগ্রাফিতেও খুব অ্যাটেনশানের দরকার হয়, ধীরে ধীরে আবার অ্যাটেনশানটা ডেভেলপ হয়ে যাবে। 7টা থেকে 8টা জিওগ্রাফি পড়ো। 8টা 15 থেকে 9টা পর্যন্ত ওখানে যেমন বাংলা ইতিহাস দিয়েছি, মানে যে কোনো একটা সাবজেক্ট তোমার পছন্দের পড়বে তুমি, যেটা পড়লে না সেটাকে এই 8টা 15 থেকে 9টা রাত্রেবেলায় সেটাকে পড়ো, ঠিক আছে? এরপরে 9টা থেকে 10টা এটা আবার তোমাদের খাওয়া, একটু কথাবার্তা বলা, এই সমস্ত কাজেতে ব্যবহার করো, মানে 1 ঘন্টা আবার রেস্ট। 10টা থেকে 11টা মাত্র 1 ঘন্টা, ওই 1 ঘন্টা তোমাকে পড়তে হবে। কীরকম? ওই 1 ঘন্টাতে একটা এক্সাম থাকবে 30 মিনিটের, এবং সেই 30 মিনিটেতে খালি শর্ট, যে কোনো একটা সাবজেক্টের খালি শর্ট প্রশ্ন, যেটা তোমাদের অনেকটা অংশ জুড়েই আসে, সেই শর্টের এক্সাম নাও। দরকার হলে অনেকে এখানে 15 নম্বর করে 2টো শর্টেরও এক্সাম নিতে পারো, সেক্ষেত্রে 15 মিনিট মানে পার কোয়েশ্চেন শর্ট প্রশ্নের জন্য 1 মিনিট করে 15 মিনিট 15টা করে 2টো সাবজেক্টেরও নিতে পারো, অথবা যে কোনো একটা সাবজেক্টের 30 মিনিটের শর্ট প্রশ্নের পরীক্ষা নাও। এটাকে অল্টারনেট করতে করতে যাবে, এবং হাফ আওয়ার এখানে গেল, তারপরে আরও আধ ঘন্টা যে কোনো সাবজেক্টে যে কোনো রাইটিং, সেটা আর পরীক্ষা না, সেটা যে কোনো বড় প্রশ্ন, মেজো প্রশ্ন, ছোট প্রশ্ন, যা প্রশ্ন ইচ্ছা ওই আধ ঘন্টা লেখো। তাতে কি হলো, তোমার যেগুলো তুমি পড়ে এসছো সেগুলোর উপরেও লিখতে পারো, তোমার জিনিসটা আরও ভালো তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সবথেকে বড় কথা, এই যে টাইমটা লেখাতে তোমরা দিচ্ছ, আলটিমেটলি তো পড়ালেখা তো নয় রে বাবা, লেখাটাকে কন্টিনিউ করতে হয়, কারণ লেখাটা এরপরে ধীরে ধীরে লেখাটাতেই বেশি সময়টা দিতে হবে তোমাদেরকে। এই লেখার অভ্যাসটা এবার ধীরে ধীরে বাড়াতে হবে, ধীরে ধীরে পড়ার সময় কমে আসবে, লেখার সময় কিন্তু বেড়ে যাবে। এই জন্য এই শেষের সময়টাতেও লেখার অভ্যাস করো, কারণ আজকের দিনটা এখানেই শেষ হয়ে যাবে। লেখা দিয়ে তুমি শেষ করলে, পরের দিন আবার সকালবেলা উঠে পড়া দিয়ে শুরু করবে। শেষেতে একটা আধ ঘন্টাতে একটা শর্ট প্রশ্নের পরীক্ষা নেবে, এবং আধ ঘন্টা যে কোনো সাবজেক্ট লিখবে। এই রুটিনটাকে ফলো করবে, এবং এই 11টার পরে আর পড়ার কথা চিন্তা করো না। 11টা 15-20 মধ্যে বিছানাতে চলে যাও, পজিটিভলি 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ো, এবং ব্রেনকে 6 থেকে 6.5 ঘন্টা একদম ফুল রেস্ট দাও। পরের দিন আবার নতুন একটা দিন, দেখবে তোমাদের ব্রেন একদম আবার তৈরি হয়ে আছে নতুন কিছু নেওয়ার জন্য, ঠিক আছে? প্রত্যেক ব্রেনের সাফিসিয়েন্ট রেস্ট
পরীক্ষার আগে দেওয়া দরকার। যত তুমি ব্রেনকে রেস্ট দিতে পারবে তত ব্রেন অ্যাক্টিভ হবে, তত ব্রেন তোমাকে পরীক্ষা ক্ষেত্রে সাফল্য পেতে সাহায্য করবে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষই যা শেখে তার অনেকাংশেই ভোলে, কিন্তু যেটুকু রয়ে যায় সেটুকুও মোর দ্যান এনাফ। যেটা তোমার ব্রেনেতে থেকে যাবে সেটাকে যদি তুমি পরীক্ষা হলে প্রডিউস করতে পারো, তুমি অসাধারণ রেজাল্ট করতে বাধ্য। যাই হোক, এইটা হলো বেস্ট রুটিন টু ফলো বিফোর টেস্ট এক্সামিনেশান। এরকমভাবেই তোমরা টেস্ট এক্সামিনেশানের আগে পর্যন্ত তৈরি হও। টেস্টের পরীক্ষার পরে আমি আবার একটা রোডম্যাপ দিয়ে দেবো কীভাবে তোমরা মাধ্যমিক পর্যন্ত যাবে। এইটা যখন সেই রোডম্যাপটা দেবো, আমি চেষ্টা করব বেশ কয়েকটা ভাগে, মানে কে কেমন স্টুডেন্ট সেই অনুযায়ী তারা সেই রোডম্যাপগুলোকে বেশ কয়েকটা ভাগেতে আমি রোডম্যাপটা দেওয়ার, যাতে প্রত্যেকে নিজের নিজের যেটা বেস্ট হবে, কে কেমন স্টুডেন্ট, কারা কেমন টেস্টে কেমন পাচ্ছ সেটা দেখার পরে সেই রুটিনটা কয়েকটা ভাগে ভেঙে দেব। প্রত্যেকে নিজের নিজের মতো করে একটা করে রুটিন ফলো করে এক্সাম দেবে, দেখবে অসাধারণ ভালো রেজাল্ট করছো। ওকে, তা যাই হোক, দিয়ে দিলাম। আশা করি এটা তোমরা ফলো করবে, এবং এটা ফলো করলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের অসাধারণ ভালো রেজাল্ট হতে বাধ্য। আমার কথাটা একটু শোনো এবং রেস্ট নিও, আনন্দ করো, আড্ডা মেরো, মোবাইল দেখো, গল্পের বই পড়ো, খেলাধুলো করো, ওগুলোকে বাদ দিয়ে কিন্তু পড়াশুনো না। পড়াশুনোটা ভালো পড়াশুনো করতে সমস্ত কিছু লাগে। ভালো পড়াশুনো করার জন্য তোমার বডিকে অ্যাক্টিভ হতে হবে, তোমার মনকে অ্যাক্টিভ হতে হবে, তোমার চিন্তা ভাবনাকে অ্যাক্টিভ হতে হবে। সেগুলো পাবে কোথায়? বাইরের জগতের সঙ্গে যদি তুমি না ইন্টারাকশান করো, তুমি যদি বন্ধুবান্ধবের সঙ্গে কথা না বলো, ঘরের লোকজনের সঙ্গে যদি কথা না বলো, একটু আড্ডা না মারো, একটু খেলাধুলা না করো, সেই সমস্ত খাদ্যগুলো তো ব্রেন পাবে না। কাজেই সমস্ত কিছু নিয়ে, সেই সমস্ত রেখে তোমরা এই রুটিনটাকে ফলো করো, মানে পড়ার এই রুটিনটা, অসাধারণ ভালো রেজাল্ট হতে বাধ্য। ওকে, যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, এবং তোমরা এগুলোকে ফলো করবে কি না সেটাও আমাকে জানিও।